এখন আমরা এমন একটা গ্লোবাল ক্রাইসিস নিয়ে কথা বলতে যাচ্ছি যা খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে যা যা ঘটেছে তা পুরো বিশ্বকে একটা ভয়াবহ যুদ্ধের একেবারে দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে। চলুন এই জটিল পরিস্থিতিকে ধাপে ধাপে বোঝার চেষ্টা করা যাক। দিনটা ছিল ১ মার্চ ২০২৬, আর বলা যায় এই দিনেই মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্র হয়তো চিরদিনের জন্য বদলে গেছে। শুধু একটা পদক্ষেপ এমন এক ডমিনো এফেক্ট শুরু করেছে যার আঁচ এখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। আর এর জবাবে ইরান থেকে যে প্রতিক্রিয়া আসলো সেটা ছিল একেবারে সোজাসাপটা। এই কথাটা তাদের সংসদীয় স্পিকারের। ভাষাটা শুনলেই বোঝা যায় তাদের ক্ষোভ আর প্রতিশোধের ইচ্ছাটা ঠিক কোন পর্যায়ে। আর এটা যে শুধু কথার কথা ছিল না, তা এর পরের ঘটনাগুলি প্রমাণ করে দেয়। আচ্ছা, তো সংকটের একেবারে কেন্দ্রে ছিল একটা বিশেষ ধরনের সামরিক অভিযান। এটাকে বলা হয় ডিক্যাপিটেশন স্ট্রাইক। এর মানে হল কোনো দেশের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে সরিয়ে দেওয়া, যাতে পুরো দেশ দিশেহারা হয়ে পড়ে। চলুন দেখি ঠিক কি ঘটেছিল। মানে সবকিছু ঘটল যেন চোখের পলকে। ২৮ ফেব্রুয়ারি যৌথ হামলা শুরু হল। ১ মার্চ ভোর হতে না হতেই ইরানের রাষ্ট্রীয় মিডিয়া তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর কনফার্ম করল। আর এর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি প্রতিশোধের ঘোষণা দিয়ে দিল। এই হামলাটা যে কী পরিমাণ বিধ্বংসী ছিল সেটা বুঝতে হলে শুধু সর্বোচ্চ নেতার কথা ভাবলে হবে না। এই লিস্টটা একবার দেখুন। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব থেকে শুরু করে সেনাবাহিনীর সর্বাধিনায়ক পর্যন্ত, মানে ইরানের সামরিক আর রাজনৈতিক নেতৃত্বের একটা বিরাট অংশকে এক আঘাতে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। আর ইরান কিন্তু একদমই চুপ করে বসে থাকল না। এই নেতৃত্বহীনতার শূন্যতাটা যেন পূরণ হল প্রতিশোধের আগুন দিয়ে। তাদের পাল্টা হামলা ছিল ভীষণ দ্রুত, ব্যাপক আর সুদূরপ্রসারী, যা পুরো অঞ্চলটাকেই নাড়িয়ে দিয়েছে। প্রতিশোধের প্রথম আর প্রধান টার্গেট ছিল ইসরায়েল। তেল আভিভ সহ ইসরায়েলের বিভিন্ন শহরে একের পর এক মিসাইল হামলা চালানো হয়। এতে অন্তত ১০ জনের মৃত্যু আর ১০০রও বেশি মানুষ আহত হওয়ার খবর আসে। যদিও তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অনেক মিসাইল আটকে দিয়েছিল, কিন্তু সবটা সামলানো সম্ভব হয়নি। কিন্তু ইরানের টার্গেট শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ ছিল না। তারা তাদের আক্রমণের পরিধি আরও বাড়িয়ে দেয়। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক হাব দুবাইও হামলার শিকার হয়। ড্রোন হামলায় বিশ্বের অন্যতম ব্যস্ত এয়ারপোর্ট দুবাই ইন্টারন্যাশনাল বন্ধ করে দিতে হয়। একই সাথে জেবেল আলী পোর্টেও আগুন লেগে যায়, যা গ্লোবাল ট্রেডের জন্য একটা বিরাট ধাক্কা। এমনকি যে আরব দেশগুলোতে আমেরিকার সামরিক ঘাঁটি আছে তারাও এর আজ থেকে বাঁচতে পারেনি। যেমন কাতারের রাজধানী দোহা, সেখানকার আকাশে মিসাইল ইন্টারসেপ্ট করা হলেও সেই ধ্বংসাবশেষ নিচে পড়ে সাধারণ মানুষ আহত হন। এই স্লাইডটা দেখলে পুরো অঞ্চলের ছবিটা একবারে পরিষ্কার হয়ে যায়। ইসরায়েল, ইউএই, কাতার থেকে শুরু করে এমনকি পাকিস্তানও এর প্রভাব পড়েছে। সেখানে ইরানপন্থী বিক্ষোভকারীরা মার্কিন কনসুলেটে হামলা চালালে সংঘর্ষে ৯ জন মারা যায়। তার মানে ব্যাপারটা হলো, এই সংঘাতটা এখন আর শুধু ২-১টা দেশের মধ্যে আটকে নেই, এটা ছড়িয়ে পড়েছে। শুধু সামরিক সংঘাতই না, এর সাথে সাথেই শুরু হয়েছে আরেকটা যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ। আর এই যুদ্ধটা হয়তো আরও বেশি ভয়ঙ্কর হতে পারে। এর কেন্দ্রবিন্দুতে আছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সামুদ্রিক রাস্তা, হরমুজ প্রণালী। নামটা হয়তো অনেকেই শুনেছেন। পারস্য উপসাগরকে আরব সাগরের সাথে মেলানোর এই সরু জলপথটাকেই বলা হয় বিশ্ব অর্থনীতির এনার্জি আর্টারি বা শক্তির ধমনী। মধ্যপ্রাচ্যের তেল আর গ্যাস রপ্তানির জন্য এটা অপরিহার্য। এর গুরুত্ব ঠিক কতটা সেটা পরের স্লাইডটা দেখলেই আরও পরিষ্কার হবে। একবার ভেবে দেখুন, সারা দুনিয়ার মোট তেল আর লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির যা বাণিজ্য হয় তার প্রায় 1/4 মানে 25% এই ছোট্ট একটা রাস্তা দিয়ে যায়। তো বুঝতেই পারছেন, এই ধমনী যদি বন্ধ হয়ে যায় তাহলে গ্লোবাল ইকোনমিতে কী পরিমাণ রক্তক্ষরণ হতে পারে। আর ঠিক সেটাই ঘটল। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, কিন্তু রেডিওর মাধ্যমে সব বাণিজ্যিক জাহাজকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই প্রণালী দিয়ে কোনো জাহাজ যেতে পারবে না। এটা কার্যত একটা নৌ অবরোধ বা নেভাল ব্লকেড। আর এর প্রভাবটা কি হল? বলতে গেলে একেবারে ডমিনো এফেক্টের মতো। প্রথমে বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিগুলো এই রুটে জাহাজ চালানো বন্ধ করে দিল। ফলে প্রায় ১৭০টা কন্টেনার জাহাজ পারস্য উপসাগরের ভেতরে আটকা পড়ল। এরপর একটা তেল ট্যাঙ্কারের ওপর সরাসরি হামলা হলো। আর শেষ পেরেকটা ঠুকে দিল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। তারা এই রুটের জন্য কভারেজ বন্ধ করে দিল, যার ফলে কমার্শিয়াল শিপিং একরকম অসম্ভব হয়ে পড়ল। তাহলে প্রশ্ন হল, এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী কারা? এই চার্টটা দেখুন।
একেবারেই স্পষ্ট যে এশিয়ার ইকোনমিক পাওয়ার হাউসগুলো, বিশেষ করে চীন, ভারত, জাপান আর দক্ষিণ কোরিয়া, হরমুজের এনার্জির ওপর কতটা নির্ভরশীল। এই ব্লকেটটা তাদের অর্থনীতির জন্য একটা টাইম বোমার মতো কাজ করছে। দেখুন, এই ঘটনাটাকে যদি আমরা আলাদা করে দেখি তাহলে কিন্তু আসল ছবিটা বোঝা যাবে না। এটা আসলে একটা বড় পরিবর্তনের অংশ, যা হয়তো একটা নতুন আর আরও বিপজ্জনক বিশ্ব ব্যবস্থার দিকে ইঙ্গিত দিচ্ছে। এতদিন ধরে বিশ্ব চলত কিছু নিয়মকানুনের উপর ভিত্তি করে, যেমন আন্তর্জাতিক আইন, একে অপরের সার্বভৌমত্বের প্রতি সম্মান। কিন্তু এখন মনে হচ্ছে একটা নতুন নিয়ম চালু হচ্ছে, যাকে বলা হচ্ছে কাইনেটিক হেজেমনি, অর্থাৎ সামরিক শক্তির আধিপত্য। এখানে আলোচনার চেয়ে একতরফা মিলিটারি অ্যাকশনই বড় কথা। কোনো হুমকি তৈরি হওয়ার আগেই তাকে নির্মূল করে দাও, এই নীতি যেন নতুন স্বাভাবিকতায় পরিণত হচ্ছে। ইরানের ঘটনাটা কিন্তু একা না। এর মাত্র কয়েক মাস আগে জানুয়ারি 2026-এ মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। একই সময়ে তারা তাদের নিজেদেরই ন্যাটো অ্যালাই ডেনমার্কের উপর গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার জন্য অমছম চাপ তৈরি করে। এই ঘটনাগুলো একসাথে মেলালে একটা নির্দিষ্ট প্যাটার্ন বা নকশা কিন্তু চোখে পড়ে। এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু আরেকটা শক্তিশালী মতও আছে। কলম্বিয়া ইউনিভার্সিটি প্রফেসর জেফ্রি স্যাক্স বলছেন, এই হামলার আসল কারণ ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নয়। তার মতে এটা আসলে মার্কিন ইসরায়েলি আধিপত্য ধরে রাখা আর মধ্যপ্রাচ্যের তেলের ভাণ্ডার নিয়ন্ত্রণ করার জন্য একটা সাম্রাজ্যবাদী যুদ্ধ। এই বিশ্লেষণটা কিন্তু আমাদের সংকটের মূল কারণ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। তো আমরা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখান থেকে সামনে কি হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে। বিশ্ব এখন কোন দিকে এগোচ্ছে? কয়েকটি মূল প্রশ্ন আমাদের সবার সামনে। প্রথমত, হরমুজ প্রণালীর এই অবরোধ আর কতদিন চলবে? বিশ্ব অর্থনীতি এই বিশাল ধাক্কাটা কি হজম করতে পারবে? আর সবচেয়ে ভয়ের প্রশ্নটা হলো, এই ছায়াযুদ্ধ কি এখন বড় শক্তিগুলোর মধ্যে একটা সরাসরি সর্বাত্মক যুদ্ধে পরিণত হবে? এই প্রশ্নগুলোর উত্তরের ওপরই কিন্তু গোটা বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে। আর শেষ করব স্ট্র্যাটফেয়ারের একটা বিশ্লেষণ দিয়ে, যা হয়তো আমাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এই ভূ রাজনৈতিক গবেষণা সংস্থাটি বলছে, আমরা ইতোমধ্যে একটা দীর্ঘস্থায়ী আর মাল্টিফ্রন্ট বা বহু ক্ষেত্রের সংঘাতের মধ্যে ঢুকে পড়েছি। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা নতুন এবং বিপজ্জনক অধ্যায়ের শুরু। পৃথিবী এক চরম অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আছে, আর আমরা সবাই তার সাক্ষী।